2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। মোহামেডানের চাপে হৃদয়ের নিষেধাজ্ঞা পেছালো 1 বছর। আম্পায়ার ইস্যুতে দ্বিতীয় দফায় শাস্তি দেয়াকে হাস্যকর বললেন তামিম। ফিক্সিং সন্দেহে ক্রিকেটারদের জনসম্মুখে হেয় করার প্রতিবাদ। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14 ব্যাংকে 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বিসিবি। অধিক মুনাফা ও ব্যাংকের পৃষ্ঠপোষকতায় লাভ বাড়ছে বোর্ডের। কালেই নির্ধারণ হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। মিরপুরে মোহামেডানের প্রতিপক্ষ গাজী গ্রুপ, বিকেএসপিতে আবাহনী খেলবে লিজান্স অফ রূপগঞ্জের বিপক্ষে। কাতারের রাষ্ট্রীয় সফরে আফেইদা সুমাইয়াদের রোমাঞ্চকর অভিজ্ঞতা। জিমনেশিয়াম, ডরমেটরি, রিহ্যাব সেন্টার নির্মাণে মিলেছে সহযোগিতার প্রতিশ্রুতি। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে কাল উত্তাপ ছড়াবে ঢাকা ডার্বি। মোহামেডানকে হারিয়ে শিরোপার রেসে টিকে থাকতে চায় আবাহনী। পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্য সাদা কালোদের। দেখছেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। তামিম ইকবালদের চাপের সামনে নতি স্বীকার করল বিসিবি। স্থগিত করা হলো তাওহিদ হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞা, যা কার্যকর হবে আগামী মৌসুমে। এর আগে মিরপুরে দিনভর ছিল উৎকণ্ঠা। তামিমের নেতৃত্বে দফায় দফায় মিটিং করেন ক্রিকেটাররা। হৃদয়কে শাস্তি দেওয়ার পুরো প্রক্রিয়াকে হাস্যকর বলেন তামিম ইকবাল। ফিক্সিং সন্দেহে ক্রিকেটারদের জনসম্মুখে হেয় করারও প্রতিবাদ করেন তিনি। বিস্মিত বিসিবির অন্দরমহলের খবর গণমাধ্যমে আসায়। মিরপুরে দিনভর নাটক, 22 গজে নেই ধারাবাহিকতা। তবে ক্রিকেট বোর্ডের সংকটগুলো ধারাবাহিক। প্রতিদিনই নিত্য নতুন সমস্যা, উত্তপ্ত পরিস্থিতি। শুক্রবার সকালটা শঙ্কার, যেন 2019 সালের বিদ্রোহের আবহ। তামিমের নেতৃত্বে নানা ইস্যুতে এক ছাতার নিচে ক্রিকেটাররা। একাডেমি ভবনে চলে দফায় দফায় বৈঠক। বিদ্রোহের ঝাঁজ টের পান বিসিবির বড় কর্তারা। দুপুর নাগাদ বোর্ডে ছুটে এলেন সভাপতি ফারুক আহমেদ, সঙ্গে একাধিক পরিচালক। এরপর ক্রিকেটারদের সঙ্গেও হয় দীর্ঘ আলোচনা। সন্ধ্যা নাগাদ শেষ হয় সভা। নানা ইস্যুতে ক্রিকেটাররা ক্ষোভ দেন উপড়ে। তাওহিদ হৃদয়কে নিষিদ্ধ করা, পরে রাতারাতি বাইলজ পরিবর্তন করে তা উঠিয়ে নিয়ে আবারও নিষেধাজ্ঞা বলবৎ রাখা, সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এই কথাটা ইম্পর্টেন্ট না। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? ইফ বিসিবি অ্যালাউড, তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট। প্রথম 2 ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত, ফাইন। বাট 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না। প্রশ্ন আছে আরও, সেটা আকসুর তদন্তের ধরন। জিপিএলে গুলশান শাইনপুকুর ম্যাচে রহস্যময় আউটের পর ফিক্সিং এর গন্ধ, কিন্তু গণমাধ্যমের সামনে তার ডেমো নিয়ে ক্ষুব্ধ তামিম। যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক। আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। ঘরের কথা পরে জানার মতো বিসিবির অন্দরমহলের খবর প্রায়শই চাউর হয় গণমাধ্যমে। বিপিএল এর ফিক্সিং এ তদন্তের আগে 10 ক্রিকেটারের নাম আসা নিয়েও কথা বলেছেন খান সাহেব। 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। পরে ক্রিকেটারদের জেরার মুখে তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করে বিসিবি। চলতি মৌসুমে খেলবেন বাকি 2 ম্যাচই। পরের বছর ডিপিএলে 1 ম্যাচ নিষিদ্ধ হবেন হৃদয়, দিতে হবে জরিমানাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টেস্টে মুখোমুখি হবে 2 দল।
প্রথম টেস্টের হারের ক্ষত নিয়ে এবার টাইগারদের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। সিলেটে প্রথম টেস্টে 3 উইকেটের জয় তুলে নেয় জিম্বাবুয়ে। 7 বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় 4 দিনে প্রথম টেস্ট জিতে 1-0 এগিয়ে সফরকারীরা। চট্টগ্রামে এবার দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফিরে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টের আগে 2 দিন সময় হাতে থাকায় চট্টগ্রামে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার লক্ষ্য সিমন্স বাহিনীর। ইতোমধ্যে সিলেট থেকে 2 দলই পৌঁছেছে বন্দরনগরীতে। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কালই শিরোপা নিশ্চিত হতে পারে আবাহনীর। বিকেএসপিতে লিজার্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একই দিন ডিপিএল এর আরেক ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। ডিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। 14 ম্যাচে 12 জয় আকাশী নীলদের। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান 2 হলেও নিজেদের পরবর্তী ম্যাচে জয় তুলে নিতে পারলেই শিরোপা নিশ্চিত হবে আবাহনীর। তবে শুধু নিজেরা জয় পেলেই হবে না, তাকিয়ে থাকতে হবে মিরপুরে মোহামেডানের ফলাফলের দিকে। সাদা কালোরা হারলেই শিরোপা নিজেদের করে নিতে পারবে আকাশী নীল বাহিনী। প্রতিপক্ষ লিজার্ডস অফ রূপগঞ্জ 17 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ থাকায় তাদের বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী আবাহনী। এদিকে নানা নাটকীয়তা আর শাস্তি কাটিয়ে শিরোপার লড়াই জমিয়ে তোলার ম্যাচে কাল মোহামেডানের হয়ে মাঠে নামবেন তাওহিদ হৃদয়। মোহামেডানের চেয়ে 4 পয়েন্ট কম নিয়ে টেবিলের 3-এ থাকা গাজী গ্রুপের বিপক্ষে যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে চায় সাদা কালোরা। জাতীয় দলে ডাক পাওয়ায় গাজী গ্রুপের হয়ে খেলতে পারবেন না এনামুল হক বিজয়। গেল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14টি ব্যাংকে মোট 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে কম ঝুঁকিপূর্ণ আর অধিক মুনাফার জন্য এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বেশি ইন্টারেস্ট ছাড়াও এমন সিদ্ধান্তে পৃষ্ঠপোষকতা সহ নানাভাবে লাভবান হবে বিসিবি। আর পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিসিবির 2 প্রভাবশালী পরিচালক। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। মূলত তথ্যগত ভুল আর ভুলভাবে উপস্থাপন করে এমন তথ্য বিকৃতি কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমত 120 কোটি নয়, ফিক্সড ডিপোজিট থেকে মোট 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে নতুন 14টি ব্যাংকে, যে নথি এসেছে সময় সংবাদের হাতে। গত আগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট বলছে এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডের। প্রথম ধাপে আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে 12 কোটি টাকা সরিয়ে নেওয়া হয় মধুমতি ব্যাংকে। তবে ওই 2 ব্যাংকের চেয়ে মধুমতি ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায় আয় বাড়বে বিসিবির। দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে আরও 10 কোটি, এবারও একই ইন্টারেস্ট হার। এরপর যথাক্রমে আরও বেশ কয়েক ধাপে কখনো হলুদ কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন 14 ব্যাংকে নেওয়া হয়েছে মোট 250 কোটি টাকা। এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয়, নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে নতুন করে স্পন্সরশিপও। এছাড়াও আছে 25 কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাওয়ার কমিটমেন্ট। বোর্ডের বাকি পরিচালকদের অনুমতি ছাড়াই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই গুঞ্জনও সত্যি নয়। সামাজিক মাধ্যমে ছড়ানো হয় পুরো প্রক্রিয়া সভাপতি ফারুক আহমেদের একক সিদ্ধান্তে নেওয়া হয়েছে। মূলত বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান ও আরও একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। 238 কোটি টাকা কেন আমি কোথাও সাইন করি না, টাকাগুলো যে গেছে ওখানে, এই যে নিউজ আসছে যে কেউ জানে না, এটা হলো এটার অ্যান্সার। আর এখানে সবগুলা 2 থেকে 5% বেশি ইন্টারেস্ট রেটে টাকাগুলো দেওয়া হয়েছে। রেড জোন থেকে গ্রিন আর ইয়েলোতে নিয়ে গেছি টাকা। আর 12 কোটি টাকা কোথায় আছে? টেনশন ব্যাংকে 12 কোটি টাকা। আবার এদের থেকে আমি স্পন্সর পাইছি হলে গিয়ে তোমার 12 কোটি টাকার কাছাকাছি, প্রতিশ্রুতি পাইছি আরো 25 কোটি টাকা, যেটা ওরা 2টা ইনফ্রাস্ট্রাকচার বানাই দিবে। আইএফআইসি, বেসিক, জনতা আর অগ্রণীর মতো ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে বিসিবির রাখা এফডিআরে বিসিবির লাভ কম হলেও আগের কমিটির গুটি কয়েক পরিচালক কমিশন হিসেবে পেতেন মোটা অঙ্কের অর্থ। ফারুক আহমেদের বোর্ড সে ধারা থেকে বেরিয়ে এফডিআর থেকে সর্বোচ্চ লাভ পেতে নিয়েছে এমন সব সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবলের খবর। প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরে গিয়ে রোমাঞ্চিত 4 নারী ক্রীড়াবিদ। দেশে ফিরে নতুন এই অভিজ্ঞতার কথা জানালেন তারা। সফরে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর কাছে উন্নত মাঠ, ডরমেটরি, জিমনেশিয়াম ও রিহ্যাব সেন্টার সহ নানা চাহিদার কথা তুলে ধরেন ক্রীড়াবিদরা। পেয়েছেন আশ্বাসও।
এদিকে সফরকালে কাতারের বিভিন্ন ক্রীড়া স্থাপনা ঘুরে দেখেছেন আফেইদা শারমিনরা। দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অভিজ্ঞতা। কাতারের আর্টনা সামিটে অংশ নিতে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছিলেন 4 নারী ক্রীড়াবিদ। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে ক্রীড়াবিদদের এই সফর, যেখানে ফাউন্ডেশনের প্রধান ও কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেন আফেইদা, রিপা, শারমিন ও সুমাইয়ারা। তুলে ধরেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও সাফল্য। 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে সাড়া ফেলে দেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন নারী ক্রীড়াবিদরা। দেশে ফিরে সেই অভিজ্ঞতাই জানালেন গণমাধ্যমে। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়ে মেসি একটু করে আগায় গিয়ে উল্লাস করছে, তো এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে আর খুবই ভালো লাগছে। মাঠের সবকিছু আমরা ঘুরে দেখছি। ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্ম আপের জন্য হালকা, তো এটা কখনো দেখা হয় না, এটাও দেখছি। মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে। তো অনেক ভালো লাগছিল সবকিছু মিলে। স্কয়ার একাডেমি গিয়েছি, ওখানে আমরা একটা ইনডোর ভিজিট করেছি। ওখানে অনেক গেমের ফ্যাসিলিটি ছিল, এগুলো দেখেছি। কতটা আগে গেছে যে প্রপার ইউজ করতেছে, যে একটা ফুটবল মাঠ ওটা হচ্ছে পিচ কাভারটা উঠে যে ওখানে হচ্ছে সুইমিং, তারপরে হচ্ছে অন্যান্য টেবিল টেনিস, বাস্কেটবল খেলাগুলো হচ্ছে। স্পোর্টস অবকাঠামোতে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। বিভিন্ন দেশে খেলাধুলায় বিনিয়োগ ও সাহায্য করে থাকে কাতার ফাউন্ডেশন। তাই প্রতিষ্ঠানটির প্রধানের কাছে নিজেদের চাহিদাগুলো তুলে ধরেন আফেইদা শারমিনরা। যেখানে ছিল উন্নত মাঠ, ডরমিটরি, জিমনেশিয়াম ও ইনজুরি স্বার্থে রিহ্যাব সেন্টার নির্মাণ। সব শুনে সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে, শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে, সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। ওখানে যে রিহ্যাব সেন্টারটা আছে, মানে ইনজুরি রিহ্যাব সেন্টারটা, ওটা বিশ্বমানের এবং বিশ্বের সব বড় বড় খেলোয়াড়রা আসে ওখানে ইনজুরি রিহ্যাবের জন্য। তো আমরা শেখ হেলের সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলেছেন হ্যাঁ যে ইনশাল্লাহ তারা আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে। শুধু ক্রিকেট ফুটবল নয়, আলোচনা হয়েছে বিভিন্ন স্পোর্টস নিয়েও। ক্রিকেট ও ব্যাডমিন্টনের মতো ডিসিপ্লিনগুলোতে এগিয়ে থাকা বাংলাদেশ কাতারকে দিয়েছে সাহায্যের প্রতিশ্রুতি। ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রীড়াবিদরা। সুযোগ পেলে বাংলাদেশে ঘুরে যেতে চান কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের সব ফুটবল একাডেমি একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে। আর বিভাগের একাডেমি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। এশিয়ান কাপে খেলা নিশ্চিত করা এবং বিশ্ব ফুটবলে জায়গা নিশ্চিত করতে একাডেমিক কার্যক্রম পরিচালনার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই। আবার শুধু একাডেমি পরিচালনা করলেই হবে না, নিশ্চিত করতে হবে মানসম্মত কোচিং, যে বিষয়টি এবার বেশ গুরুত্ব দিয়ে কাজ করছে ফুটবল ফেডারেশন। মোটামুটি লম্বা সময় ধরে বিভিন্ন ক্যাটাগরির কোচ তৈরি করছে বাফুফে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাডেমিগুলোতে তাদের কাজে লাগাতে চায় ফেডারেশন। এজন্য একটি নথিভুক্ত কারিকুলাম প্রণয়ন নিয়ে কাজ করছেন বাফুফে প্রধান। আমাদের ভিশন বাংলাদেশ ফেডারেশন থেকে যে আপনারা যারা স্বীকৃতি পাচ্ছেন অ্যাজ অ্যাক্রেডিটেড একাডেমি, সেই অ্যাক্রেডিটেড একাডেমিতে যদি আপনাদের কোনো প্লেয়ার রেজিস্টার্ড থাকে বা কোনো প্লেয়ারের সাথে আপনাদের চুক্তি থাকে, তাহলে সেই প্লেয়ার পরবর্তীতে যখন কোনো লিগে বা ক্লাব টিমে ট্রান্সফার হবে বা কেনা বেচা হবে, সেটারও একটা আর্থিক অনুদান এখন একাডেমিগুলো পাবে। আপাতত এশিয়ান কাপ খেলার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে দেশের ফুটবল, যা বাস্তবায়নের জন্য দরকার মানসম্মত ফুটবলার। এজন্য একাডেমি তৈরি করে তার গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই বলে জানান তাবিদ আউয়াল। মানে সবাইকে ঢালাওভাবে একই প্রশিক্ষণ দিয়ে লাভ, আপনাদের
অ্যাসেস করবো অ্যান্ড টার্গেটেডভাবে আপনাদেরকে আমরা হেল্প করবো। এটা হবে আমাদের প্রত্যাশা এবং আমাদের কমিটমেন্ট। অনেকের স্বপ্ন দেখছি আমরা বিশ্বকাপও খেলবো, কিন্তু কেমনি এগুলো বাস্তবায়ন হবে? প্লেয়ার ছাড়া তো কোনো দল হতে পারে না, পাইপলাইন ছাড়া তো কোনো প্লেয়ার হতে পারে না, তো একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না। তাই সময় এসেছে যে থেকে প্লেয়ার শুরু আপনারা, সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি। প্রান্তিক পর্যায়ের ফুটবল এগিয়ে নিতে রাজশাহীতে বাফুফের উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মশালা, যেখানে অবকাঠামো, প্রশিক্ষণ, আর্থিক এবং প্রযুক্তিগত সহ নানা সুবিধার বিবেচনায় ক্যাটাগরি করে সনদ বিতরণ করা হয় 285টি একাডেমির মাঝে। প্লেয়াররা উদ্বুদ্ধ হবে, প্লেয়াররা খুব সহজে ফুটবল ফেডারেশনের পাইপলাইন খুঁজে পাবে। আমরাও যারা তৃণমূলের কোচ এবং সংগঠক রয়েছি তারাও আমরা উদ্বুদ্ধ হচ্ছি। এটা যদি কাজ করতে পারে পাইপলাইন প্লেয়াররা ভালো হবে, এবং বাফুফে যদি আমাদের সরাসরি মানে সজাগ দৃষ্টিতে আমাদের দেখে, ভালো দৃষ্টিতে দেখে, আমরা আরও উন্নত প্লেয়ার তৈরি করতে পারবো। অনূর্ধ্ব 15-17 থেকে তো ফুটবলার উঠে, এখান থেকে যদি ফুটবলার আমরা তৈরি না করতে পারি তো ভবিষ্যতে আমরা ফুটবল অঙ্গন নিয়ে আমরা চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। 2020 সাল থেকে বাফুফে সারা দেশে একাডেমি নিবন্ধন শুরু করে। 5 বছরের লম্বা প্রক্রিয়া শেষে 1 তারকা বিশিষ্ট 268 ও 2 তারকা বিশিষ্ট 17টি একাডেমির নিবন্ধন দেয়া হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এবারে বিপিএল ফুটবলের খবর জানাবো। প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তাপ ছড়াচ্ছে ঢাকা ডার্বি। ঘরোয়া লিগের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দুদল। মোহামেডানকে হারিয়ে শিরোপার রেসে টিকে থাকতে চায় আবাহনী। এদিকে 3 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্য আলফাজ আহমেদের দলের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3:30টায়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ। ঢাকা ডার্বি মাঠে গড়ানোর আগেই শুরু কথার লড়াই। দু দলের জন্যই এ লড়াই ঐতিহ্যের ধারক। এমন হাই ভোল্টেজ ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরাও। ফেডারেশন কাপের ফাইনালের বাকি অংশে নামার আগেই প্রিমিয়ার লিগে আবাহনীর সামনে আরও এক কঠিন পরীক্ষা। মোহামেডানের বিপক্ষে ম্যাচটি আকাশী নীলদের জন্য একরকম ফাইনালের মতোই। হারলেই পিছিয়ে যাবে শিরোপার দৌড় থেকে, আর জিতলে সুযোগ থাকবে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। সাদা কালোদের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে টেবিলের 2-এ আবাহনী। 11 ম্যাচে 8 জয় আছে তাদের। বিগ ম্যাচ নিয়ে কোনো চাপ নয়, বরং সুযোগটা কাজে লাগাতে চায় ধানমন্ডির দলটি। তাদের কাছ থেকে কিছু পিছিয়ে আছি এবং সেটা রিকভারি করার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় সময়। আশা করছি যে এটা ফুটবল গোলের খেলা, এই খেলাটাতে যারা গোলে কাজে লাগাতে পারবে তারাই গেলে। আমাদের জন্য প্রতিটা খেলাই হচ্ছে আমরা ওই রকম ভাবে যদি আমরা আমাদের যে প্ল্যানিং আছে প্ল্যানিং অনুযায়ী খেলতে পারি তাহলে একটা ভালো হয়ে যাবে। এদিকে প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে মোহামেডান। এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে 10টিতেই জিতেছে মতিঝিলের দলটা। বিপিএল এর লম্বা সময় ধরে শীর্ষস্থান দখলে রেখেছে আলফাজ আহমেদের দল। উত্তাপ ছড়ানো ম্যাচে পূর্ণ পয়েন্ট নিজেদের পকেটে নিয়েই শীর্ষস্থান আরও মজবুত করতে চায় মোহামেডান। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে টানা জয়ের লক্ষ্য তাদের। মোহামেডান আবাহনীর ম্যাচ তো সবসময় একটা ম্যাচের ম্যাচ হয়। ইনশাআল্লাহ 3 পয়েন্টের জন্য খেলবো এবং ভালো খেলে এখান থেকে 3 পয়েন্ট নিয়ে খেলবো। দু দলের মুখোমুখি শেষ 5 ম্যাচে 3 জয়ে এগিয়ে আছে মোহামেডান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবার স্বাগত খেলার সময়। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো। চলতি মৌসুমের সবচেয়ে বড় ম্যাচের সামনে দাঁড়িয়ে ফুটবল বিশ্ব। একে তো এল ক্লাসিকোর উত্তাপ, সাথে শিরোপার হিসেব নিকেশ। রিয়াল মাদ্রিদের জন্য প্রতিশোধেরও সুযোগ, আর ফেভারিট বার্সেলোনার সামনে ট্রেবল জয়ের স্বপ্ন জিয়ে রাখার। হাই ভোল্টেজ ম্যাচে কোন দলের কৌশল কেমন হবে, কিংবা কেমনই হবে শুরুর একাদশ, সেসব নিয়ে এবারের প্রতিবেদন। এল ক্লাসিকো মানেই মর্যাদার লড়াই, তবে তাতে যখন যুক্ত হয় শিরোপার হিসেব, তখন ম্যাচের গুরুত্ব বেড়ে যায় বহুগুণে। ট্যাকটিক্যালি আপাদমস্তক বড় পরিবর্তন না আনলে এই ম্যাচেও বার্সাকে আটকাতে পারবে না অ্যানচেলত্তি। বিশেষ করে মৌসুমের প্রথম 2 ক্লাসিকোতে যেভাবে আত্মসমর্পণ করে তার দল, তাতে ফাইনালে আরও একটা ভরাডুবি হয়তো অবাক করবে না মাদ্রিদিস্তাদেরও। তাই তো রিয়াল বসের কৌশলের ওপরেই অনেকটাই নির্ভর করবে এল ক্লাসিকোর ভাগ্য। শুরুর একাদশ কেমন হবে, কোন ফরমেশনে দল সাজাবেন, এসবই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফুটবলারদের ফর্ম কিংবা প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় নিলে অ্যানচেলোত্তির সামনে সম্ভাব্য সেরা ফরমেশনটা হয়তো 4-3-1-2। হেতাফের বিপক্ষে আর্দা গুলারের পারফরমেন্স এল ক্লাসিকোতেও তাকে প্রথম একাদশে সুযোগ দিতে বাধ্য। শেষ দুই ক্লাসিকোতে যেভাবে মিডফিল্ডে খেই হারিয়েছে অল হোয়াইট, তাতে সেবায়োসকেও প্রয়োজন হবে। আর ইয়ামালকে সামলাতে ফ্রান গার্সিয়া যথেষ্ট নয়। সামনে বেলিংহ্যাম হয়তো কিছুটা প্রতিরোধ বাড়াবে। তবে ইতালিয়ান মাস্টারমাইন্ডের কুখ্যাতি আছে নতুনদের সুযোগ না দেয়া নিয়ে। সেক্ষেত্রে এই ম্যাচেও হয়তো পছন্দের 4-3-3 ফরমেশনে দল মাঠে নামাবেন। সেক্ষেত্রে বাদ পড়বেন গুলার, রাইট উইংয়ে থাকবেন রদ্রিগো। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি ইনজুরি থেকে ফেরা মেন্দির কাঁধেই থাকবে লেফট ব্যাগের দায়িত্ব। তবে একই ধরনের কৌশলে শেষ দুই ক্লাসিকোতে 9 গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বার্সেলোনার লাইন আপ অনেকটাই প্রত্যাশিত। চোটের কারণে নেই লেভানডস্কি আর বালদে। লেভানডস্কির জায়গায় খেলবেন ফেরান তোরেস, লেফট ব্যাগে বালদের বদলি জেরার্ড মার্টিন। লিগের শেষ দেখাতেও অবশ্য লেভানডস্কিকে ছাড়াই খেলেছিল কাতালানরা। বার্নাবুতে গোল দেয় 1-0। সেভিয়ায় কেবল মর্যাদার লড়াই নয়, বার্সার সামনে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন। অন্যদিকে রিয়ালের জন্য প্রতিশোধের পাশাপাশি মৌসুমটা ট্রফিলেস পার না করার সুযোগ। সব মিলিয়ে আরও একটা বড় ম্যাচ, রোমাঞ্চকর রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। ম্যারাথনের শিরোনাম বিউটিফুল বাংলাদেশ। দৌড়ালেন প্রায় 700 মানুষ, যাদের মধ্যে ছিলেন নানা দেশের কূটনীতিক থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা। আয়োজক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ বলছে, দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই ছিল এ আয়োজনের লক্ষ্য। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা, ভোরের আলো ফোটার আগেই হাতির ঝিলে যেন নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত স্থানটিতে কয়েকশো মানুষের এই জমায়েতের উদ্দেশ্য বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ শিরোনামে ম্যারাথনে অংশ নেয়া। ভোর 6টায় যেটি শুরু হয়ে প্রদক্ষিণ করে হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ ও তেজগাঁও অংশ। একটু করে হলেও হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এগুলো দরকার আছে। আর এছাড়া বাচ্চাদের সাথে নিয়ে করতে পারলে বাচ্চারাও অনুপ্রাণিত হবে, অভ্যস্ত হবে। তাদের স্বাস্থ্যের জন্য, যেটা আমাদের জন্য আমরা করতে পারিনি, ওরা নিশ্চয়ই এইসবে উদ্বুদ্ধ হবে, এই জন্যই নিয়ে আসা আর কি। আমার এই দৌড় ছোটকাল থেকে অনেক ভালো লাগে, সেই জন্য আমি দৌড়াদৌড়ির পেছনে আছি। প্রায় 700 মানুষের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজক এভিয়েশন ট্যুর অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। অংশ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি সহ ঢাকায় নিযুক্ত প্রায় 10টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ছিলেন দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী ও পেশাদার দৌড়বিদরাও। Highlighting the right values, health and fitness, as well as unity and camaraderie, which I think are the hallmarks of the vibrant soul of Bangladesh. এখানে আসলে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, তো আমার অনেক ধরনের নতুন নতুন মানুষের সাথে মিশতে ভালো লাগে। আসলে ঢাকা শহরে তো আমরা বন্দি এক প্রকার, এবং খুব বেশি সুযোগও হয় না, একা একা হাঁটা দৌড়ানোর খুব একটা সুযোগও হয় না। নাগরিক ব্যস্ততার মাঝে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি অংশগ্রহণকারীদের চাওয়া ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজন হবে বাংলাদেশেই। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানালেন আয়োজকরা। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে হয় র্যাফেল ড্র, দেয়া হয় পুরস্কার। পরে আগামী ডিসেম্বরে শীতকালীন ম্যারাথন আয়োজনের ঘোষণা দেয় আয়োজকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বৈশাখী লোকনাট্য উৎসব। 3 দিন ব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলায় অংশ নেন বিভিন্ন বয়সী লাঠিয়াল শিল্পী। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। লাল ফিতা এবং সাদা রঙের ধুতি পরে হাতে লাঠি নিয়ে ঢোলের তালে তালে ছন্দ আর আনন্দে মেতে উঠেছেন লাঠিয়ালরা। বিভিন্ন শারীরিক কসরত আর কলা কৌশল দেখিয়ে মাতিয়ে রাখছেন সবাইকে। নানা বয়সের লাঠিয়ালদের অংশগ্রহণে মুখর ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত বাসা চত্বর। ঢোলের ছন্দ আনন্দে লাঠি নিয়ে একে অপর উপর ঝাঁপিয়ে পড়া আর আত্মরক্ষার কৌশল দেখে খুশি বৈশাখী লোকনাট্য উৎসব দেখতে আসা দর্শকরা। বৈশাখী লোকনাট্য উৎসবে লাঠি খেলার আয়োজন করায় তুমুল সারা মেলে। জেলার বিভিন্ন জায়গা থেকে এই খেলা দেখতে আসেন নানা বয়সী মানুষ। উৎসবমুখর পরিবেশে লাঠি খেলায় অংশগ্রহণ করে উচ্ছ্বসিত লাঠিয়ালরাও।
কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতার দাবি জানান আয়োজকরা। আমরা আমাদের ছেলেদের শিখেছি, অনেক বছর ধরে 50-60 বছর ধরে খেলাধুলা হয়েছে। নতুন প্রজন্মকে আমরা একটা দল তৈরি করছি এবং এদেরকে আরো প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণটা দিতে গিয়ে শিল্পকলা একাডেমি এবং সরকারের সার্বিক সহযোগিতা চাই। ঐতিহ্যবাহী এই খেলা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ও সংস্কৃতিকে ধরে রাখতেই এ ধরনের আয়োজন বলে জানান জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার। পড়াশোনার পাশাপাশি মানে যে সংস্কৃতি চর্চা, এই সংস্কৃতি চর্চাটাকে আরো বেশি বেগবান করার জন্য এই লোকনাট্য উৎসবগুলো করা অত্যন্ত জরুরি। জেলার বিভিন্ন স্থানে 30-এর অধিক লাঠিয়াল অংশ নেন এই প্রদর্শনী খেলায়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।